আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনের যে সার্টিফিকেশন গাইড, এই সার্টিফিকেশন গাইড থেকে আমরা ভলিউম 1 আমরা কমপ্লিট করছিলাম। ভলিউম 2 হচ্ছে আমরা স্টার্ট করছিলাম। ভলিউম 2 তে আমরা গত ক্লাসে চ্যাপ্টার 4, হ্যাঁ, সিকিউরিটি আর্কিটেকচার, এটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 5, সিকিউরিং নেটওয়ার্ক ডিভাইসেস, এটা নিয়ে আলোচনা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা নেটওয়ার্কের যে ডিভাইস গুলো আমাদের থাকে, নেটওয়ার্ক ডিভাইস গুলো আমরা সাধারণত রিমোটলি অ্যাক্সেস করি। সেটা হতে পারে যে গ্রাফিক্যাল গ্রাফিক্যালি অ্যাক্সেস করি, অথবা হতে পারে যে সিএলআই দিয়ে অ্যাক্সেস করি। হ্যাঁ, এখানে সিএলআই দিয়ে অ্যাক্সেস করতে হলে আমাদের টেলনেট অথবা এসএসএস করে রিমোটলি লগ ইন করতে হয়। সেক্ষেত্রে আমাদের Creo, ক্রেডেনশিয়াল por orden de ক্রিয়েট lectura, করতে ¿no? লাগে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের ক্রেডেনশিয়াল গুলো ক্রিয়েট করা লাগে, এবং ওই ক্রেডেনশিয়াল গুলো দিয়ে আমরা কি করি, ডিভাইস অ্যাক্সেস করি। হ্যাঁ, তো ওইটা কতটুকু যখন আমরা অ্যাক্সেস করি, তো ওই অ্যাক্সেসিবিলিটার যে বিষয়টা, যে ওই অ্যাক্সেসিবিলিটিটা যেন সিকিউরলি কমিউনিকেট করে, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। কিভাবে আমরা এই রিমোট অথেন্টিকেশন যখন হয়, রিমোট অথেন্টিকেশনের ক্ষেত্রে কিভাবে সিকিউরিটি গুলো অ্যাপ্লাই করতে পারি আর কি। যেমন এখানে রিমোটলি অ্যাক্সেসের জন্য দুইটা প্রোটোকলের Sí, কথা la বলা taja, হচ্ছে। güey. টেলনেট, Ay, no, güey. এখানে টেলনেটটা হচ্ছে লেস সিকিউর আর কি। হ্যাঁ, আর এসএসআইটা হচ্ছে মোর সিকিউর। তাহলে আমরা এখানে টেলনেট কিভাবে এনেবল করতে হয় রাউটারে, তারপরে হচ্ছে এসএসআই কিভাবে এনেবল করতে হয়, হ্যাঁ, বা টেলনেট কিভাবে বন্ধ করে দিতে হয় যেহেতু টেলনেট লেস সিকিউর, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো আর কি। এটা হচ্ছে লগ ইন সিকিউরিটির রেসপেক্টে, যে ইউজার লগ ইন করবে সেটা রেসপেক্টে। এখন আমরা প্রথমে আসি রাউটার। আমরা ইন্টারফেস গুলো একটু অফ করে নিচ্ছি। ইন্টারফেস ব্রাইটনেস জিরো বাই জিরো
এই জায়গা থ্রি ডট জিরো আর এদিকে ওয়ান ডট জিরো দুইটার স্টার্টিং। ঠিক আছে, এখন আমরা পিসি এ থেকে আমাদের এই যে রাউটারে আইপি হচ্ছে আইপি এখানে আমরা gig0/1 সুইচ টু এর সাথে কানেক্টেড। এটা হচ্ছে আমাদের gig0/1 ইন্টারফেস g0/1। এই ইন্টারফেসে আমাদের আইপি দেওয়া আছে হচ্ছে এটা। আমরা পিসি এ থেকে পিং করে দেখি আমরা পাচ্ছি কিনা। পিং করে পাই। এখন আমরা যদি টেলনেট করতে চাই আমরা পাবো। তাহলে এখানে বলছে ট্রাইং 1.11 কানেকশন রিকোয়েস্ট বাই রিমোট। তার মানে হচ্ছে এই কানেকশনটা অ্যাকসেপ্টেড না, বা এখানে টেলনেটটা এনেবল না। হ্যাঁ, টেলনেট যদি আমি এনেবল করতে চাই সেই ক্ষেত্রে এটা করতে হবে। টেলনেট আমরা অ্যাক্সেস করি হচ্ছে ভিটিআই টার্মিনাল দিয়ে, ভার্চুয়াল টেলিটাইম। এই টার্মিনাল দিয়ে আমরা টেলনেট অ্যাক্সেস করি। হ্যাঁ, তাহলে এই টার্মিনালটাকে আমাদের টেলনেটের জন্য রেডি করতে হবে। আমরা দুই ভাবে করতে পারি, লগ ইন দিলে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, শুধু পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো। হ্যাঁ, যেমন এখানে ট্রান্সপোর্ট ইনফো দিতে পারছে না, মানে সে এই টেলনেট এই পোর্ট দিয়ে যে রিকোয়েস্ট গুলো আসবে সেটার ইনপুটে সে কি করবে, অ্যাকসেপ্ট করতে হবে তাকে। ইনপুটে কি কি প্রোটোকল, এই সব প্রোটোকল অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আমি এখানে আপাতত অল দিচ্ছি, এখানে আমি দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম শেষে। হ্যাঁ, আমি ভিডিও টার্মিনালে ঢুকলাম, লগ ইন দেওয়া ছিল, আমি এটা অ্যালাউ করলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম, শেষ করলাম। এখন আমি ট্রাই করি, চাচ্ছে পাসওয়ার্ড, চাচ্ছে ইউজার নেম চাচ্ছে না, শুধু পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড বেসড অথেন্টিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড বেসড অথেন্টিকেশন। তো এটা হচ্ছে লেস সিকিউর, আমরা এটা ব্যবহার করবো না। আর এটার আরেকটা সমস্যা হচ্ছে যে এই পাসওয়ার্ডটা আমাদের রানিং কনফিগারেশনে প্লেন টেক্সটে দেখাবে, প্লেন টেক্সটে দেখাবে। এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। কমান্ডটা দিলাম, এখানে ভুল কোনো কমান্ড যদি আমি দিই সেই ক্ষেত্রে সে হচ্ছে এটাকে খুঁজে দেখবে আর কি। হ্যাঁ, যে কমান্ডটা অ্যাভেলেবল কিনা। তো ওইটাকে ফোর্সলি স্টপ করার জন্য কন্ট্রোল শিফট 6 দিতে হবে। আর যদি আমি ভুল কোনো কমান্ড দিয়েই ফেলি, আর এই কমান্ডটা যদি দেওয়া থাকে নো আইপি ডোমেইন লুকআপ, সে আর হচ্ছে এই লুকআপটা করবে না, যে যে লুকআপ করতেছে, হ্যাঁ ট্রান্সলেটিং বা সামথিং করতেছে, লুকআপ করতেছে, লুকআপটা সে করবে না। ভুল কমান্ড দিলেও সে বলবে যে এটা কমান্ড ইজ রং। হ্যাঁ, ব্যাড আইপি অ্যাড্রেস হচ্ছে আননোন কমান্ড। স্যার ট্রান্সপোর্ট ইনপুট অল কমান্ড লাইন একটু বুঝাবেন? বুঝি নাই।
ট্রান্সপোর্ট ইনপুট অল একটা যে কমান্ড লাইনটা দিয়েছেন ওটার একটু ডেসক্রিপশনটা একটু বোঝাবেন আবার প্লিজ। আবার একটু বলেন তো, কি বললেন? স্যার বললাম ওই ট্রান্সপোর্ট ইনপুট অল যে একটা কমান্ড লাইন দিয়েছিলেন ওটা কি আবার একটু বলবেন? আচ্ছা, ট্রান্সপোর্ট ইনপুট অল এটার মানে হচ্ছে আমি মনে করেন কি রিকোয়েস্ট সেন্ড করতেছি পিসি থেকে, টেলনেট রিকোয়েস্ট। আচ্ছা, টেলনেটের রিকোয়েস্টটা আমার যখন এই ডিভাইসটা মানে রিসিভ করবে আর কি, হ্যাঁ, সে তো একটা পোর্ট দিয়ে রিসিভ করবে, একটা টার্মিনাল দিয়ে রিসিভ করবে, সেই টার্মিনালটা হচ্ছে ভিটিআই টার্মিনাল আর কি। এই টার্মিনাল দিয়ে আসবে। এখন যখন এই টার্মিনাল দিয়ে টেলনেটের রিকোয়েস্ট আসবে, তখন আমি এটাকে অ্যাকসেপ্ট করব না করব না, হ্যাঁ, সেটা ট্রান্সপোর্ট ইনপুট দিয়ে নির্ধারণ করা হয়। তো আমি এখানে বললাম যে ট্রান্সপোর্ট ইনপুট অল, তার মানে হচ্ছে এই ভিটিআই টার্মিনাল দিয়ে যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর যে রিকোয়েস্টে আসুক না কেন আমি অ্যাকসেপ্ট করব। এই লিস্টের ভিতরে কি আছে, টেলনেট আছে। তো এই জন্য আমি কি করতে পারলাম, টেলনেটের একটা রিকোয়েস্ট সেন্ড করতে পারলাম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, এখন আমি বলতেছিলাম যে আমরা তো এখানে টেলনেট এনেবল করলাম, কিন্তু এখানে টেলনেট এনেবল যেটা করছি সেটা পাসওয়ার্ড অনলি, হ্যাঁ। আমি যখন পিসি থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি শুধু আমার কাছে পাসওয়ার্ড জিজ্ঞাসা করতেছে যে রাউটারের পাসওয়ার্ড কি। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, তারপরে সাকসেসফুলি লগ ইন করতে পারছি। আচ্ছা, এখন আমি বলতেছি যে শুধু পাসওয়ার্ড, হ্যাঁ, যেমন আমরা যখন গুগলের মানে জিমেল অথবা ফেসবুকে লগ ইন করি তখন দুইটা অপশন থাকে, ইউজার আইডি থাকে, পাসওয়ার্ড থাকে। তাহলে ইউজার নেমটাও কারেক্ট হতে হবে, পাসওয়ার্ডটাও কারেক্ট হতে হবে, তাহলে এখানে টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে। তাহলে অনলি পাসওয়ার্ড থেকে ইউজার নেম পাসওয়ার্ড, এটা হচ্ছে কম্পারেটিভলি মানে সিকিউর আমরা বলতে পারি আর কি। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমি যখন পাসওয়ার্ড দিয়ে যখন কনফিগারেশনটা করতেছি, তখন ভিডিও টার্মিনালের যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে দেখাচ্ছে। সামহাও কেউ যদি বলে যে ভাই তোমার ডিভাইসের কনফিগারেশনটা একটু দিও তো, আমার ডিভাইসটা কনফিগার করতে হবে, তখন আপনি যখন এই কনফিগারেশনটা শেয়ার করবেন তার সাথে, ভুলক্রমে যদি এই লাইনটা মুছে না দেন, তাহলে সে কিন্তু দেখতে পাবে যে আপনার ডিভাইসের পাসওয়ার্ডটা কি। ঠিক আছে? তাহলে এইটা সিকিউর না আর কি, হ্যাঁ। তখন আমরা এখানে যেটা বলতেছি, তাহলে এখানে আমাদের আর একটা সিস্টেম আমাদের এনেবল করতে পারি আমরা, লগ ইন লোকাল। লগ ইন লোকালের অর্থটা হচ্ছে যে এইখানে আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করব, ওই ইউজার আইডি পাসওয়ার্ডই হচ্ছে অনলি লগ ইন করতে পারবে। যেমন ইউজার নেম সিসকো অথবা ল্যাব, হ্যাঁ, ল্যাব। তারপরে হচ্ছে এখানে আমাদের মাল্টিপল অপশন আছে। তো এখান থেকে আমি বললাম যে সেক্রেট। আর একটা কি আছে, এই যে নো পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড লাগবে না, এটাও দেওয়া যায় কিন্তু এটা সিকিউর না। আবার এই যে পাসওয়ার্ড অপশন আছে, তাহলে পাসওয়ার্ডের এই অপশনটা আমরা ব্যবহার করব না। আমরা যেটা দেখলাম এটা প্লেন টেক্সটে দেখায়, এই জন্য আমরা ব্যবহার করব না। তো আমরা ব্যবহার করব কোনটা, সেক্রেট। এখন সেক্রেট যদি ব্যবহার করি তাহলে পাসওয়ার্ডটাকে আমার প্লেন টেক্সটে দেখাবে না। ল্যাবের, ল্যাব হচ্ছে ইউজার আইডি, ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে মনে করি ল্যাবের পাসওয়ার্ড সিসকো। তাহলে আমাদেরকে ইউজার ক্রিয়েট ডান। এখন এইখান থেকে যখন আমি পুনরায় টেলনেটের রিকোয়েস্টটা সেন্ড করব, এখন প্রথমে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ইউজার নেম কি। তো আমি ইউজার নেম বললাম হচ্ছে সিসকো, এক্সাম্পল আর কি। তারপর পাসওয়ার্ড কি, সিসকো। আমি কিন্তু সিসকো সিসকো দিয়ে লগ ইন করতে পারবো না, কারণ কি, কারণ এই নামে ইউজার আইডি পাসওয়ার্ড না, নাম হচ্ছে ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। ঠিক আছে? তাহলে দুইটাই স্টেপ কি বলছে, লগ ইন ইনভ্যালিড। তাহলে কারেক্ট কি, কারেক্ট হচ্ছে ল্যাব আর পাসওয়ার্ড হচ্ছে সিসকো। তার মানে কি, আমার এখানে দুইটা স্টেপে সে ভেরিফাই করতেছে যে আমি কারেক্টলি ক্রেডেনশিয়াল দিচ্ছি কিনা। ইউজার আইডি ল্যাব, পাসওয়ার্ড সিআইএস। লগ ইন ইনভ্যালিড কেন, ইউজার নেম ল্যাব, সেক্রেট সিসকো, ডো রাইট। তারপরে আমরা ট্রাই করি, ইউজার আইডি ল্যাব, পাসওয়ার্ড সিআইএসসিও। আমি কি এখানে ভুল দিলাম, ল্যাব সিসকো।
আবার দিই ইউজার নেম বিলাভ সেপারেট CISCO Cisco বিলাভ CISCO বানানোর ঝামেলা ইউজার নেম অ্যাডমিন প্রিভিলেজ 15 এখানে প্রিভিলেজ বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস কে বোঝানো হয়। হ্যাঁ, 15 প্রিভিলেজ মানে হচ্ছে এই ডিভাইসের রুট ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, আচ্ছা। আর সেক্রেট হচ্ছে ল্যাবের জন্য এগুলো মানে সহজ সহজ গুলো ব্যবহার করতেছি, বাট প্রোডাকশনে অ্যাডমিন রুট এই ইউজার নেম গুলো ব্যবহার করা উচিত না। আর সহজ পাসওয়ার্ড এগুলো এই সহজ পাসওয়ার্ড ব্যবহার করা উচিত না। আমি পুনরায় আবার রিকোয়েস্ট সেন্ড করলাম, ইউজার নেম এবার দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম সিসকো। হ্যাঁ, এবার তো লগ ইন করতে পারছি, কিন্তু ল্যাব দিয়ে কেন লগ ইন করতে পারবো? ল্যাব পাসওয়ার্ড হচ্ছে ISCO ইনভ্যালিড। তাহলে ইউজার নেম ল্যাব প্রিভিলেজ আমি মনে করি রিড অনলি ইউজার হিসাবে ইউজার ক্রিয়েট করতেছি, লাইক প্রিভিলেজ 1। তারপর আমি এখানে কি দিলাম পাসওয়ার্ড সরি সেক্রেট, সেক্রেট হচ্ছে সিসকো। এইবার ল্যাব পাসওয়ার্ড CISC। ইয়েস, এখানে দুইটা লগ ইনের পার্থক্য আছে। একটা লগ ইন যখন আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম, খেয়াল করেন, যখন আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম দেখেন ডিভাইসের প্রিভিলেজ মোডে আমি গেছি সরাসরি। যখন আমি ল্যাব দিয়ে লগ ইন করলাম, ল্যাব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, তখন ইউজার মোডে আছি। তার মানে হচ্ছে শো প্রিভিলেজ তার মানে এখানে আমি সহজ কথা হচ্ছে আমি কোনো কনফিগারেশন করতে পারবো না আর কি। হ্যাঁ, আমি যদি এখানে যাই লাইক হচ্ছে এনেবল, তারপরে যদি এন্টার দিই তাহলে আমাকে বলছে যে নো পাসওয়ার্ড সেট, পাসওয়ার্ড সেট করা নাই, মানে হচ্ছে এনেবল পাসওয়ার্ডের কথা বলছে। এখন আমি যদি এনেবল পাসওয়ার্ড সেট করি, এনেবল সেক্রেট, এখানে পাসওয়ার্ড আমরা ব্যবহার করব না, এনেবল সেক্রেট, তারপরে হচ্ছে পাসওয়ার্ড এনেবল পাসওয়ার্ড, আমরা এখানে ল্যাবের জন্য আমরা এখানে এনেবল পাসওয়ার্ড দিলাম সিসকো। তাহলে এই ইউজার দিয়ে যেটা লগ ইন করলাম আমি, একে আরেকটা পাসওয়ার্ড জানতে হবে, সেটা কি এনেবল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা যদি সে জানে তাহলে সে কি করতে পারবে, লগ ইন করতে পারবে। তাহলে এনেবল CISCO সিসকো, আমি কিন্তু ঢুকতে পারছি না সিসকো। তাহলে এখানে আরো একটু স্পেসিফাই করতে হবে, এনেবল তারপরে হচ্ছে সিক্রেট লেভেল। হ্যাঁ, আমি কোন লেভেলের জন্য, লেভেল 1 এর জন্য স্পেসিফাই করে দিলাম লেভেল 1, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। আচ্ছা, তাহলে লেভেল 1 এর জন্য পাসওয়ার্ড হচ্ছে সিসকো। এখন এনেবল পাসওয়ার্ড হচ্ছে সিসকো CISCO। আচ্ছা, এক্সিট করি, অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম, সিসকো পাসওয়ার্ড। আচ্ছা, এটা তো এনেবলের প্রয়োজন হচ্ছে না, সরাসরি সে কনফিগারেশন মোডে যেতে পারছে সরাসরি। আচ্ছা, এখন যে ইউজারটা হচ্ছে নর্মাল ইউজার, নর্মাল ইউজারের ক্ষেত্রে ইউজার হচ্ছে ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে CISC সিসকো। আমি আসলাম, এখন এনেবল পাসওয়ার্ড আমি এখানে এন্টার দিচ্ছি, এনেবল পাসওয়ার্ড আমার কাছ থেকে চাচ্ছে CISCO CISCO
কেন হচ্ছে না? লেভেল 1 সিসকো। বায়ার সেপারেট, না এরকম তো হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখানে আমরা অ্যানাবলের এখানে আমি যদি অ্যানাবল পাসওয়ার্ডটা এখানে যে পাসওয়ার্ড গুলো আমরা দিলাম শো রানিং কনফিগ, পাসওয়ার্ড কিওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ড গুলো ছিল, যেমন অ্যানাবল সিক্রেট দিয়ে যে পাসওয়ার্ড গুলো দিছি আমি, এই পাসওয়ার্ড গুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা এটাও আমি সিসকো ব্যবহার করছি, এটাও সিসকো ব্যবহার করছি, কিন্তু এইটা, এই টেক্সট আর এই টেক্সট ভিন্ন, এক না। ঠিক আছে, তার মানে এটা যেটা এনক্রিপশন টেকনোলজি ব্যবহার করতেছে, এনক্রিপশন অ্যালগোরিদম, সেটাকে আমরা বলি হচ্ছে এমডি5। এমডি5 আর কি। হ্যাঁ, তো এখন একটা ইউজার নেম যখন আমি এখানে ক্রিয়েট করব, তখন অ্যালগোরিদম আমি এখানে ডিফাইনও করে দিতে পারি। যেমন একটা ইউজার নেম আমি তৈরি করতেছি, ইউজার নেম আমি দিলাম রোড, লাইক এখানে আমি দিচ্ছি পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। তাহলে আমি পুনরায় টেলনেট করি, ইউজার হচ্ছে রোড, পাসওয়ার্ড হচ্ছে সিআইএসসিও সিসকো, আমি লগ ইন করতে পারছি। আচ্ছা, এখন উম, আমি যেটা বলছিলাম যে এই পাসওয়ার্ডটা হচ্ছে কি প্লেন টেক্সটে দেখাবে। হ্যাঁ, সো রানিং কনফিগ, এই পাসওয়ার্ডটাকে সে প্লেন টেক্সটে দেখাবে, যে ইউজার নেম পাসওয়ার্ড এইটা সিসকো। এখন এইটাকে আমরা আরেকটা ওয়েতে এনক্রিপ্ট করতে পারি, সার্ভিস পাসওয়ার্ড, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। হ্যাঁ, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এই কমান্ডটা যদি দেই, তাহলে এখন আমরা যদি শো রানিং কনফিগ দেই, তাহলে প্লেন টেক্সটে যে পাসওয়ার্ডটা ছিল সেটা এনক্রিপ্টেড হবে, কিন্তু এটা খুবই দুর্বল এনক্রিপশন, এটাকে ডিক্রিপ্ট করা খুবই ইজি। হ্যাঁ, ইউজার নেম এই যে এইটা, এটাকে ডিক্রিপ্ট করা মানে টাইপ 7 বলে এটাকে। এটাকে ডিক্রিপ্ট করা খুবই ইজি। তো এই জন্য আমরা এই পাসওয়ার্ড কিওয়ার্ডটা ব্যবহার করব না কখনোই। হ্যাঁ, কখনোই পাসওয়ার্ড কিওয়ার্ডটা ব্যবহার করব না যখন আমরা ডিভাইস কনফিগার করব। আচ্ছা, সবসময় ব্যবহার করব হচ্ছে সিক্রেট। আচ্ছা, এখন সিক্রেট ছাড়া আরো কিছু অ্যালগোরিদম আছে। ইউজার নেম দেখাচ্ছি, যেমন ইউজার নেম হচ্ছে এখানে দিছি ল্যাব অ্যাডমিন, আমি এখানে দিলাম সিসকো, ইউজার নেম সিসকো। এইবার আমি এই ইউজার নেমের ক্রেডেনশিয়াল যেটা অ্যালগোরিদম টাইপ, কোন টাইপের অ্যালগোরিদমটা ইউজ ফর হ্যাশিং দ্য প্লেন টেক্সট সিক্রেট ফর দ্য ইউজার। তাহলে এই ইউজারকে যদি আমি বলে দিই অ্যালগোরিদম টাইপ কি হবে, আমি বলে দিব। যেমন এমডি5 আপনি দিতে পারেন, তারপরে হচ্ছে সিকিউর ক্রিপ্টো, তারপরে হচ্ছে SHA-256। আপনি এইভাবে ডিফাইন করে দিতে পারেন যে কোন অ্যালগোরিদম দিয়ে এই কমিউনিকেশনটা ইউজার করবে আর কি। ইউজার যখন কমিউনিকেট করবে রাউটারের সাথে, হ্যাঁ, পিসিএ থেকে যখন একটা রিকোয়েস্ট রাউটারে আসবে, সে তো ডিফারেন্ট কমান্ড এক্সিকিউট করবে। হ্যাঁ, তার ক্রেডেনশিয়াল আদান প্রদান করবে। তখন আমি যদি এই আদান প্রদানের রেকর্ডটা যদি আমি এখান থেকে দেখি ক্যাপচার করে, তখন আমি আসলে বুঝবো না, কারণ এটা এনক্রিপ্টেড, এই কমিউনিকেশনটা হচ্ছে এনক্রিপ্টেড কমিউনিকেশন। তাহলে আমি এখানে লাইক দিলাম 6। তাহলে আমরা এখানে অ্যালগোরিদম টাইপ আমরা বলে দিতে পারি। যদি আমরা সিক্রেট ব্যবহার করি তাহলে সেটা ডিফল্ট এমডি5, এর থেকে স্ট্রং। হ্যাঁ, এমডি5 থেকে এগুলো হচ্ছে আরো স্ট্রং। তো এগুলো যখন আমরা ব্যবহার করব এটা আরো বেশি স্ট্রং হবে। এগুলো ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে,
অ্যালগোরিদম টাইপ আমাকে বলে দিতে হবে। যেমন এই ইউজার নেম যে সিসকো, এখানে দেখেন লেন্থটা দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ, লং, মানে এটা আরো বেশি বিট দিয়ে বিটের কম্বিনেশনে এনক্রিপ্ট করা হয়েছে। এটা যতটুকু হচ্ছে সিকিউর, তার থেকে বেশি সিকিউর হচ্ছে এটা, ঠিক আছে, তার থেকে বেশি সিকিউর হচ্ছে এটা। ওকে, এইভাবে করে আমরা অ্যালগোরিদম টাইপও বলে দিতে পারি। যেমন আমরা এখানে এক্সিট করলাম, তারপরে আমরা ইউজার ক্রিয়েট করছিলাম সিসকো, পাসওয়ার্ড হচ্ছে সিসকো, সিআরএস সিআরএস সিসকো, প্রিভিলেজ লেভেল বলতে হবে। এটা কোনো ইউজারের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আবার হচ্ছে প্রিভিলেজ লেভেল, ইউজার নেম, আপনি তো ইউজার নেম ক্রিয়েট করে ফেলছেন, হ্যাঁ, এখন প্রিভিলেজ লেভেলটা আপনি ডিফাইন করে দিতে পারেন। লাইক আমি এখানে দিলাম আমরা একটা ইউজার নেম তৈরি করতেছি, ইউজার নেম রাহা, প্রিভিলেজ লাইক আমি দিলাম 15, এবার অ্যালগোরিদম টাইপ দিলাম SHA-256, সেক্রেট, সেক্রেট এখানে দিলাম, পাসওয়ার্ড হচ্ছে 6। ট্রাই করি, ঠিক আছে। এইভাবে করে আমরা কি অ্যালগোরিদম টাইপ বলে দিতে পারি। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, অ্যালগোরিদম টাইপ হচ্ছে এইট। এই হচ্ছে আমরা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ইউজার নেম রাহা প্রিভিলেজ 15, এই যে 15 যে ভ্যালু, এটা কি 15 পর্যন্ত, কি আমি 15টা ক্যারেক্টার পর্যন্ত পাসওয়ার্ড নিতে পারবো এরকম? না না না, 15 মানে হচ্ছে এটা একটা নাম্বার, যে নাম্বারটা মিন করে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, মানে এটা কি সুপার ইউজার। এটা কি ডিফল্ট থাকে স্যার? হ্যাঁ, সিসকোর জন্য এটা ডিফল্ট, 15 মানে সুপার ইউজার। আর আচ্ছা, লেভেলটা শুরু হয় 0 থেকে, জি, মাঝখানে আরো নাম্বার আছে 0 থেকে 01 14, মানে 14 পর্যন্ত আপনার হচ্ছে এই লেভেলগুলো। 0 মানে হচ্ছে সে লগ ইন করতে পারবে না, 1 আচ্ছা, থেকে 14 পর্যন্ত হচ্ছে রেগুলার ইউজার, ঠিক আছে। আর সুপার ইউজার হচ্ছে যখন আমি তাকে প্রিভিলেজ দিব 15, তখন সে সুপার ইউজার, আচ্ছা, ও আচ্ছা, সবকিছু করতে পারবে ডিভাইস। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে যে এনক্রিপশনের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা দেখলাম। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে আমরা যে অ্যাক্সেস করতেছি সেই প্রোটোকলের নাম হচ্ছে টেলনেট, হ্যাঁ, যেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতেছি ডিভাইস, সেই প্রোটোকলের নাম হচ্ছে টেলনেট। এই টেলনেট নিজেই সিকিউর না, এই টেলনেট কি নিজেই সিকিউর না। টেলনেট দিয়ে কোনো রিকোয়েস্ট যখন আমি এই ডিভাইসে সেন্ড করব, তখন সে কি করবে, যে টেলনেটের রেসপেক্টে যে আমি ক্রেডেনশিয়াল দিচ্ছি, সেই ক্রেডেনশিয়াল প্লেন টেক্সটে দেখাবে, ঠিক আছে, প্লেন টেক্সটে দেখাবে। তো এই জন্য আমাদের উচিত হবে টেলনেটটাকে অ্যাভয়েড করা, আমাদের উচিত হবে টেলনেটটাকে অ্যাভয়েড করা, যে কোনো টেলনেট আমার নেটওয়ার্কে থাকবে না, হ্যাঁ, কারণ এটা সিকিউর। যেমন আমরা দেখেন কি করলাম, যে এনেবল সেক্রেট, তারপরে পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে লাইন ভি2 এর ভিতরে ঢুকলাম, ট্রান্সপোর্ট ইনপুট এখানে আমরা অল দিয়ে চেক করতেছিলাম, আমি অনলি টেলনেটও দিতে পারতাম, লগ ইন, তারপরে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড, এটা হচ্ছে লেস সিকিউর, হ্যাঁ, এটা ব্যবহার করব না আমরা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এটা দিচ্ছি, তারপরে এটা হচ্ছে এসএসএইচ এর কনফিগারেশন। তো আমরা কি ব্যবহার করব, এসএসএইচ ব্যবহার করব, এবং এখানে আমরা ব্যবহার করব লোকাল লগইন এর ক্ষেত্রে লগ ইন লোকাল। ভালো কথা। তাহলে আমাদের এখন সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের এসএসএইচ কিভাবে এনেবল করব, আমার এই ডিভাইসে এসএসএইচ কিভাবে এনেবল করব, টেলনেট বন্ধ করব কিভাবে, হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু দেখি। প্রথমে যেটা করতে হবে, ডিভাইসের নাম একটা দিতে হবে, তো এটা আমরা দিয়ে ফেলছি। তারপরে ডোমেন নেম দিতে হবে, আইপি ডোমেন নেম, ডোমেনের নাম লাইক আমরা দিলাম CCNA.com।
তারপরে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, আমি এখানে বলে দিতে পারি যে মডুলাস, পুরো লাইনটা বলে দিতে পারি। মডুলাস মানে কত বিট দিয়ে কম্বিনেশনে সে এটাকে এনক্রিপ্ট করবে, লাইক 1024, এটা আমি দিলাম, সরি 1024 অথবা ম্যাক্সিমাম যেটা আছে সেটা আপনি দিতে পারেন 4096। এটার ভ্যালুটা যত বেশি দিবেন তত বেশি স্ট্রং হবে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এত বিটের কম্বিনেশনে সে এটাকে এনক্রিপ্ট করবে, মডুলাস 4096। আচ্ছা, এখন আমি যদি এন্টার দিই, সে জেনারেট করতেছে 4096 এর কম্বিনেশনে। তো এখানে কি বলছে, এসএসএস অ্যানাবল 1.9, তাহলে আইপি এসএসএস ভার্সন, এখানে এসএসএস এর ভার্সন আছে দুইটা, 1 2, তাহলে আমরা এখানে দিব 2। আচ্ছা, তো 200 আইপি, 200 আইপি এসএসএস আমরা যদি দিই, তাহলে এখানে দেখবো যে এসএসএস এটা এনাবল হয়েছে, অথেন্টিকেশন পাসওয়ার্ড দেওয়া অথেন্টিকেশন হবে। অথেন্টিকেশন পাবলিক কি অ্যালগোরিদম হচ্ছে, এই অ্যালগোরিদম গুলো ব্যবহার করা হবে এসএসএস এর ক্ষেত্রে। তার মানে হচ্ছে ডিফল্ট এসএসএস এর ক্ষেত্রে আমাদের এই অ্যালগোরিদম গুলো চলে আসবে। হ্যাঁ, ডিফল্ট। আচ্ছা, তো এসএসএস এখন এনেবল হয়েছে। এখন আমরা যদি এখান থেকে এসএসএস করি টেলনেটের পরিবর্তে, এসএসএস মাইনাস এল, ইউজার আইডি হচ্ছে লাইক দিলাম রাহা, আর এখানে আইপি হচ্ছে, এখানে এই অপশন গুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, স্পেস বা এসএস প্রোটোকল ভার্সন, ভার্সন যদি উল্লেখ করতে চাই কোনো পিআরএফ থাকলে দিতে পারি, আদারওয়াইজ আমরা এখানে দিব আইপি অ্যাড্রেস। তাহলে এখানে আমাদের আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে 10.1। তাহলে আমরা অলরেডি ইউজার আইডি দিয়ে রিকোয়েস্ট সেন্ড করছি। হ্যাঁ, ইউজার আইডি দিয়ে রিকোয়েস্ট সেন্ড করছি, তো এখানে দিব আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে সিস্টেম। তাহলে আমরা এসএসএস করে লগ ইন করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের মোর সিকিউর, ট্যালেন্টের থেকে এটা মোর সিকিউর। তাহলে এসএসএস কনফিগারেশন কিন্তু খুব ইজি। হ্যাঁ, খুব ইজি। প্রথমে হোস্ট নেম দিবেন, হোস্ট নেম দেওয়ার পরে ডোমেন নেম, এই লাইনটা দিলেন। তারপরে হচ্ছে আমরা এই লাইনটা দিলাম, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ মডুলাস, যে কয় বিটের কম্বিনেশন আপনি এটাকে এনক্রিপ্ট করবেন সেটা আপনি বলে দিলেন, এক লাইন বাস। তারপরে ভার্সন এখানে 1.99 মানে আসলে 2, আমরা এখানে ম্যানুয়ালি বলেও দিতে পারি যে আইপিএসএস ভার্সন 2। তারপরে আমরা এখানে চেক করে দেখলাম যে ইউজার আইডিটা দিয়ে আমি কানেক্ট করতেছিলাম, সেই ইউজার আইডি দিয়ে এসএসএস করতে পারি কিনা। এখন এসএসএস করতে পারি, কিন্তু আমি কিন্তু টেলনেটও করতে পারি। হ্যাঁ, আমি কিন্তু টেলনেটও করতে পারি। দেখেন আমি টেলনেটও করতে পারছি। তাহলে আমি বললাম যে যেহেতু টেলনেট সিকিউর না, সেহেতু টেলনেটটাকে বাদ দিতে হবে বা বাদ দেওয়া উচিত হবে। তাহলে এখন যদি টেলনেটের রিকোয়েস্টকে আমি যদি বাদ দিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে বিটওয়াইজ 0 to 4, এইখানে আমি ট্রান্সপোর্ট ইনপুট আমি এখানে বলে দিব যে অনলি এসএসএস, আর অন্য কিছু যদি আমি এখান থেকে চাই সেটাও এখানে বলে দেওয়া যায়। তো আমি বললাম যে এসএসএস অনলি অ্যালাউ। এখন যখন এসএসএস অনলি অ্যালাউ, তখন আমি টেলনেটের রিকোয়েস্ট যখন সেন্ড করব, তখন সে বলবে কানেকশন রিফিউজ, টেলনেট রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করতেছে না। ঠিক আছে, বিকজ অফ টেলনেট অ্যালাউ। যদি এসএসএস রিকোয়েস্ট সেন্ড করি, এসএসএস ঠিকই আবার সে অ্যাকসেপ্ট করবে। সিসকো, তাহলে এখানে এসএসএস আমি করতে পারছি। এখন অনুরূপ ভাবে পিসিবি থেকে, আমি পিসিবি থেকে যদি একটা এসএসএস এর রিকোয়েস্ট সেন্ড করি, যে এসএসএস এর রিকোয়েস্ট সেন্ড করলাম, পিসিবি এর আইপি আলাদা এবং পিসি এর আইপি আলাদা। ঠিক আছে, লাইক পিসি এর আইপি, শো আইপি ইন্টারফেস ব্রেক, পিসি এর আইপি হচ্ছে গিগ 0/0,
PCA, ও আচ্ছা, আমি তো লগ ইন করে আসছি। এক্সিট, শো আই শো আইপি ইন্টারফেস রিং। তাহলে এখানে পিসি এ এর আইপি হচ্ছে 101, আর পিসি বি এর আইপি টাইমড আউট। আচ্ছা, কেন টাইমড আউট? শো আইপি ইন্টারফেস রিং, এটার আইপি হচ্ছে 102। এটাকে আমি একটু পিং করে দেখি, 102, তার মানে হচ্ছে পিং করে পাচ্ছি। তারপরে এসএসএইচ এর রিকোয়েস্ট, এবার আইপি এসএসএইচ ডিটেলস, এসএসএইচ এর রিকোয়েস্ট এখানে আসছে কিনা, এই যে চলে আসছে সিসকো। আমি অলরেডি লগ ইন করছি এবং এখানে দেখেন অথেন্টিকেশন সাকসেসফুল ফর রাহ, এই যে ইউজার আইডি, হ্যাঁ, চ্যানেল ওপেন রিকোয়েস্ট, সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, আমি যখন আবার এখান থেকে এক্সিট করতেছি, মানে বের হয়ে যাচ্ছি, এইখানে এসএসএইচ সেশন টার্মিনেটেড বানানো, মানে এসএসএইচ সেশনটা অলরেডি ক্লোজ হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে পিসি এ আইপি হচ্ছে 101, পিসির বি এর আইপি হচ্ছে 102। দুইটা আইপি থেকে আমি অ্যাক্সেস করতে পারছি। এখন আপনাকে বলা হইলো ঠিক আছে, এখন পিসি এ থেকে অ্যাক্সেস করতে পারবে অনলি, পিসি বি থেকে এই রাউটারে লগ ইন করা যাবে না, লগ ইন করা যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে এখন আপনাকে একটা এসিএল তৈরি করতে হবে, যেটা আমরা অলরেডি পড়ছি। এখন আমরা বললাম যে আইপি অ্যাক্সেস লিস্ট, আমরা এখানে লাইক স্ট্যান্ডার্ড দিলাম, অ্যাক্সেস লিস্টের নাম হচ্ছে, এখানে লিখলাম এসএসএইচ অ্যালাউ, মানে আমি এসএসএইচ অ্যালাউ করব কোন আইপি। তারপর আমি এখানে বললাম পারমিট, এখানে আমি কি বলতে পারবো? আইপি বলতে পারবো। তাহলে সিঙ্গেল আইপি, তাহলে সিঙ্গেল আইপির ক্ষেত্রে আমরা হোস্ট বলতে পারি। তো এখানে আইপি হচ্ছে আমাদের কার আইপি? পিসি এ এর আইপি। তাহলে পিসি এর আইপি কত? 101। তাহলে 101, এটাকে আমরা কি করলাম? পারমিট করলাম। আদার্স কি হবে? আদার্স অটোমেটিক্যালি ডিনাই হবে, তাহলে আমরা এক্সিট করি। এখন লাইন ভিটিওয়াই 0 to 4, এটার ভিতরে আমরা বললাম অ্যাক্সেস ক্লাস, আমাদের অ্যাক্সেস লিস্টের নাম হচ্ছে এসএসএইচ অ্যালাউড, এবং আমি কি দিব? ইনডিরেকশন, যখন রিকোয়েস্টটা আসবে তখন সে কি করবে? এই ফিল্টারটা করবে। এই ফিল্টারে কি বলা আছে? এটা অ্যালাউ, আর এসসিএল এর বাই ডিফল্ট অ্যাকশন হচ্ছে ডিনাই। তাহলে এটা ছাড়া বাদ বাকি সব ডিনাই করবে। আমি যখন অ্যাপ্লাই করে দিলাম, তখন আমি পিসি বি থেকে যখন রিকোয়েস্টটা সেন্ড করব, এসএসএইচ রিকোয়েস্ট, তখন এটাকে সে অ্যাকসেপ্ট করবে না। আদারওয়াইজ আমি যখন পিসি এ থেকে রিকোয়েস্টটা সেন্ড করব, সে কিন্তু এখান থেকে এই রিকোয়েস্টটা সার্ভ করবে। পিসি বি থেকে যাই, কানেকশন রিফিউজ, কানেকশন কি? অ্যাকসেপ্টেড না। এবার আমরা একটু ওয়েট করি, এই যে সিসকো, আমরা অলরেডি লগ ইন, এবং এখানে দেখি হ্যাঁ এসএসএইচ এর রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমি কি করতে পারি? ডিবাগ অল, আমি যেটা করতে পারি স্পেসিফিক, আমরা সাধারণত নেটওয়ার্কে কাজ করি তো নির্দিষ্ট কিছু লোক, হ্যাঁ, নির্দিষ্ট কিছু পিসি থেকে। তো ওই পিসি গুলোর আইপি হচ্ছে আমি অ্যালাউ করব, অন্য আইপি গুলো আমার ডিভাইসে যেন লগ ইন না করতে পারে, সেটার জন্য একটা ফিল্টার মেইনটেইন করব। এখানে আমি এক্সাম্পল হিসেবে এখানে কি আমরা বলতে পারি? দুইটা স্টেপ। স্টেপ ওয়ান হচ্ছে আমি এসএসএইচ এসিএলটা তৈরি করব, যে আইপি গুলো এসএসএইচ এর জন্য পারমিটেড, ওই আইপি গুলো আমি এখানে পারমিট করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি ভিডিও টার্মিনালের ভিতরে ঢুকে ওই এসএলটাকে আমি কি করে দিব? অ্যাপ্লাই করব কোন ডিরেকশনে? ইন ডিরেকশন। বাস, দুইটা স্টেপ, কাজ শেষ। তাহলে এটাও কিন্তু একটা সিকিউরিটি, যে যে কেউ চাইলেই আমার ডিভাইসে এসএসএস করতে পারবে না, আইপির উপরে বেস করে আমি এখানে রেস্ট্রিকশন দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি বইয়ে
একটু আগাই, আমরা তো মোটামুটি আগাইলাম এখানে। তো এটা আমরা কমপ্লিট করছি, এসএসএইচ এবং এসএসএইচ ভেরিফিকেশনও দেখলাম। ট্রান্সপোর্ট ইনপুট নিয়ে কথা বলছিলাম, যে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ এর অর্থ হচ্ছে শুধু এসএসএইচ অ্যালাউ, অন্য যে কোনো প্রোটোকল ডিনাই। আর ট্রান্সপোর্ট ইনপুট যদি অল থাকে তাহলে সব প্রোটোকল গুলোই পারমিটেড। এনক্রিপ্টিং ওল্ডার আইওএস পাসওয়ার্ড, যদি আমি পাসওয়ার্ড দিয়ে কোনো কমান্ড লিখে থাকি, সেটাকে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে কি করতে পারি, এটাকে এনক্রিপ্ট করতে পারি। যেমন পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু লিখলাম, তারপরে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে এটাকে এনক্রিপ্ট করলাম, তবে এটা লেস সিকিউর। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এটা অলরেডি আমরা দেখছি, তবে এটা আমরা ব্যবহার করব না, লেস সিকিউর। আচ্ছা, সবচাইতে মানে সহজ কথা হচ্ছে যে প্লেন টেক্সটে কোনো কমিউনিকেশন করা যাবে না। আপনি প্লেন টেক্সট দিবেন, সেটা এনক্রিপ্টেড হবে। এনক্রিপ্টেড হওয়ার পরে যখন রাউটার এটাকে রিসিভ করবে ক্রেডেনশিয়াল ভেরিফিকেশনের জন্য, সে তখন এটাকে ডিক্রিপ্ট করে ক্রেডেনশিয়াল ভেরিফিকেশন করে আপনাকে অ্যাক্সেস দিবে। এইভাবে এনেবলিং দ্য এনেবল পাসওয়ার্ড উইথ হ্যাশেস। এনেবল পাসওয়ার্ড বা যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করলাম, যখন এনেবল কি ব্যবহার করব, এনেবলের পরে সিক্রেট ব্যবহার করব। তারপরে এটার ভিতরে পার্থক্য কি, এনেবল পাসওয়ার্ড এবং এনেবল সিক্রেটের ভিতরে পার্থক্য হচ্ছে একটা প্লেন টেক্সট আর একটা হচ্ছে এনক্রিপ্টেড। ঠিক আছে? আচ্ছা, আর এনেবল সিক্রেটের ব্যাপারটা হচ্ছে যে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস পাওয়ার জন্য আমাকে আবার কি করতে হবে, এনেবল পাসওয়ার্ডও জানতে হবে, তাইলে আমি কি করতে পারবো, ডিভাইসে লগ ইন করতে পারবো। আচ্ছা, তো যখন আমরা সিক্রেট ব্যবহার করতেছি তখন সে প্লেন টেক্সটটাকে কি করতেছে, এমডি5 হ্যাশ দিয়ে এটাকে সিক্রেট করতেছে। এবং এখানে অ্যালগোরিদম টাইপ, আমরা যেটা বলছিলাম ইউজার নেম যখন তৈরি করছিলাম বা এনেবল সিক্রেটের ক্ষেত্রে যখন অ্যালগোরিদম টাইপ আমরা বলে দিতে চাই, তাহলে এমডি5 থেকে আরো স্ট্রং অ্যালগোরিদম, সিকিউর ক্রিপ্ট, অথবা হচ্ছে আমরা সা অ্যালগোরিদম মানে ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম ব্যবহার করতে পারি। এটা আরো বেশি স্ট্রং। হ্যাঁ, ইমপ্রুভড হ্যাশেস ফর সিসকো এনেবল সিক্রেট, মানে এনেবল সিক্রেটে বা ইউজার নেম পাসওয়ার্ডে যদি আমরা অ্যালগোরিদম টাইপ অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে এখানে আমরা দেখবো এই যে এনেবল অ্যালগোরিদম টাইপ, আমি এখানে অ্যালগোরিদম টাইপ বলে দিতে পারি। এনেবলের ক্ষেত্রেও বলে দিতে পারি, যেমন এমডি5 সা, অথবা হচ্ছে যেটা সিকিউর ক্রিপ্টো আমরা যেটা দেখলাম, হ্যাঁ ওটা বলতে পারি যে এনেবল অ্যালগোরিদম টাইপ সিকিউর ক্রিপ্টো সিক্রেট, তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা। যেই পাসওয়ার্ডটা এখানে দেখলে কিছুই বোঝা যাবে না যে আসলে এই মাই পাসওয়ার্ড সমান এটা। আচ্ছা, তাহলে লগ ইন যদি আমরা লোকালি করতে চাই, তাহলে আমরা লাইন ভিডিও এর ভিতরে কি দিব, লগ ইন লোকাল। হ্যাঁ, ওই কথাটা এখানে আসবে, লগ ইন লোকাল ইউজার নেম পাসওয়ার্ড এর ব্যাপার। এই যে ইউজার নেম, ইউজারের নাম, অ্যালগোরিদম টাইপ, এটা এটা অলরেডি আমরা ক্রিয়েট করছি এবং ভেরিফাই করছি। হ্যাঁ, অ্যালগোরিদম টাইপ আপনি যদি ডিফল্ট অ্যালগোরিদম টাইপ এমডি5, এটা যদি মনে হয় যে না এটা ঠিক না, মানে লেস সিকিউর, আসলে লেস সিকিউর কম্পারেটিভলি SHA-256। হ্যাঁ, তো আপনি চাইলে SHA-256 ব্যবহার করতে পারেন। কন্ট্রোলিং পাসওয়ার্ড অ্যাটাকস উইথ এসিএল। হ্যাঁ, আমরা পাসওয়ার্ড কন্ট্রোলিং এসিএল এসিএল দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করি, যেটা আমরা লাস্টে এক্সাম্পল দেখলাম আর কি। হ্যাঁ, এক্সাম্পল যেটা দেখলাম এই যে অনলি পাসওয়ার্ড, এটা সিকিউর না। আমরা কি করব, একটা এসিএল মেনটেন করবো, যে এই এসিএল এর ভিতরে যে আইপি গুলো থাকবে, এই আইপি গুলোই অনলি হচ্ছে কি করতে পারবে, এসএসএস করতে পারবে। টেলনেট আমরা সবসময় অফ করে রাখবো, টেলনেট সিকিউর না। তাহলে এখানে আমরা রিমোটলি যখন ডিভাইসে কনফিগার করব, মানে কনফিগারেশনের জন্য ডিভাইসে যখন আমরা লগ ইন করবো, দুইভাবে লগ ইন করতে পারি। আমি সামারি বলতেছি এক লাইনে, যে টেলনেট দিয়ে লগ ইন করতে পারি, এসএসএস দিয়ে লগ ইন করতে পারি। টেলনেট সিকিউর না, আমরা প্রোডাকশনে টেলনেটটাকে এনকারেজ করব না। আচ্ছা, এসএসএইচ আমরা এনকারেজ করব। এসএসএইচ এর ক্ষেত্রে আমরা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিব বা এনেবল পাসওয়ার্ড দিব, সেখানে অ্যালগোরিদম টাইপ আমরা বলে দিতে পারি মোর সিকিউরিটি রেসপেক্টেড। ঠিক আছে? আবার আমরা একটা এসিএল মেনটেন করতে পারি, যে এই আইপি গুলো বা এই ইউজার গুলো আমার ডিভাইসে লগ ইন করতে পারবে, অন্য কেউ করতে পারবে। আচ্ছা, এখন আমরা আসি যে ফায়ারওয়ালের কিছু বেসিক ধারণা আমরা এখানে আলোচনা করব। ফায়ারওয়াল এন্ড ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম।
ফায়ারওয়ালস এটা হচ্ছে আমাদের টোটাল নেটওয়ার্ক ডিভাইসটাকে সিকিউর করার জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। মোর সিকিউরিটি রেসপেক্টে আমরা ব্যবহার করি ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, যেটাকে আমরা বলি হচ্ছে আইপিএস। মানে যেখানে ফায়ারওয়াল শেষ করে সিকিউরিটির কনসিডারেশন, ওইখান থেকে আইপিএস আবার ওইখান থেকে শুরু করে আর কি। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো এখানে ট্রেডিশনাল ফায়ারওয়াল যেটা, সেটা হচ্ছে এসিএল বেস আর কি, যেটা লেয়ার 3 এবং হচ্ছে লেয়ার 4 এর উপরে বেস করে কাজ করে। এবং আমরা যেটা স্টেটফুল অথবা স্টেটলেস ফায়ারওয়াল, যেটা সিসকোর এএসএ বা আসা যেটাকে বলে আর কি, যে সিসকো অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্স, সংক্ষেপে বলে হচ্ছে আসা। এই আসাটা হচ্ছে সিসকোর আসলে ফায়ারওয়াল। হ্যাঁ, এই ফায়ারওয়াল আমি এইখানে সেট আপ করলাম, এটার অর্থ হচ্ছে যে আমার এখানে ল্যানে যে ট্রাস্ট জোন আছে, বা আমরা ল্যান সাইডে যে আমাদের নেটওয়ার্ক ডিভাইস বা এন্ড ডিভাইস গুলো আছে, সেই ডিভাইস গুলোকে সিকিউর করার জন্য বা টোটাল নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য আমরা এখানে ফায়ারওয়াল ডিপ্লয় করি। তো ফায়ারওয়াল, তারপরে হচ্ছে রাউটার, তারপরে হচ্ছে আমাদের আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এইভাবে করে আমরা কানেক্টিভিটি করে থাকি। যদি আমরা ফায়ারওয়াল পারচেজ করি, তো আমরা আসলে পজিশনটা কোথায় সেট আপ করবো সেটার আর কি ধারণা। তো ফায়ারওয়াল কি করতে পারে? ফায়ারওয়াল হচ্ছে এখানে IPv4 এবং আইপি, সরি, কি কি বলে, আইপি অ্যাড্রেস, সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে প্রোটোকল, টিসিপি, ইউডিপি, আইপি প্রোটোকল এবং পোর্ট, এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, এটাকে ফিল্টার করতে পারি। তো এখানে আরো অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লেয়ার ফিল্টারিং, তারপর হচ্ছে ইউআরএল ফিল্টারিং, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমরা এই ফায়ারওয়াল দিয়ে করতে পারি আর কি। এই পর্যন্ত ফিল্টারিং। তারপরে এখানে আরো স্পেসিফিক যে ফাইলের রেসপেক্টে যে অ্যাকশন গুলো, এই ফাইলের রেসপেক্টে অ্যাকশন গুলোর মিটিগেশন সাধারণত আমরা করে থাকি আইপিএস, ইন্টারনেট প্রিভিলেজ সিস্টেম দিয়ে আর কি। যেমন আপনি মনে করেন যে একটা ইএক্সি ফাইল যখন দেখবেন আপনি জিমেইলে অ্যাটাচ করতে যাবেন, তখন আপনাকে বলবে যে ভাই, এটা আমি অ্যাটাচ করতে পারছি না। কারণ কি? কারণ এটা হচ্ছে ইএক্সি ফাইল, মানে এক্সিকিউটেবল ফাইল। তো এক্সিকিউটেবল ফাইল এখানে সে যদি ট্রান্সমিট করে, প্রবলেমটা হচ্ছে যে সে যে রিসিভ করবে মেলটা, সে কি করবে, যে যদি কোনো কারণে এটা ক্লিক করে, সেটা এক্সিকিউট হবে আর কি। ঠিক আছে? তাহলে এখানে কি একটা রেস্ট্রিকশন, তাহলে এই রেস্ট্রিকশনটাকে আমি, এই পলিসি যে এটাকে রেস্ট্রিক্ট করবে, এটার পলিসি, এই পলিসিটাকে আমি অ্যাপ্লাই করতে পারি কোথায়? আইপিএস এ অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যখন ফায়ারওয়াল ডেপ্লয় করি, ফায়ারওয়াল ডেপ্লয়মেন্টে সাধারণত জোন বেস হয়ে থাকে। জোন বেস হয়ে থাকে। আমরা যদি 3টা জোনকে কনসিডার করি, যে একটা হচ্ছে মনে করি যে ইনসাইড, মানে হচ্ছে ল্যানের পার্টটাকে আমরা বলি ইনসাইড। তারপরে হচ্ছে আউটসাইড, আউটসাইড বলতে আমরা বোঝাই হচ্ছে ইন্টারনেট, দ্যাট মিনস ওয়ানের পার্টটা। এবং আরেকটা হচ্ছে সার্ভার বা ডাটা সেন্টারের পার্টটাকে আমরা ধরি হচ্ছে ডিএমজি। তো এখানে নর্মালি যেটা চিন্তা করা হয়, যে ল্যান থেকে ল্যান থেকে যখন আমরা হচ্ছে ইন্টারনেটে যাব, তখন হচ্ছে এই কানেক্টিভিটি ওকে, মানে এই কানেক্টিভিটি স্টাবলিশ হবে। বাট আমরা হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড একটা ইউজার থেকে যখন আমি ল্যানের দিকে আসতে যাব, তখন এটা প্রোহাইবিটেড, এটা ফায়ারওয়াল কি করবে, এটা অ্যালাউ করবে না। ঠিক আছে, এটা ফায়ারওয়াল অ্যালাউ করবে না। তো এইটাকে আমরা বলি হচ্ছে, বাই ডিফল্ট এই ফায়ারওয়াল কি করতেছে, আনওয়ান্টেড প্যাকেট গুলোকে সেলফ ড্রপ করে দিচ্ছে। মানে এই এন্ড স্টেশন পর্যন্ত বা এন্ড সার্ভার পর্যন্ত আমাদের এখানে আসতেছে না। এটা হচ্ছে ফায়ারওয়ালের ডিফল্ট কনসিডারেশন, যেটাকে আমরা বললাম এই যে জোন ইনসাইড, জোন আউটসাইড, হ্যাঁ, এই কনসিডারেশন। ডিএমজি, ডিমিলিটারাইজড জোন, যেটা হচ্ছে আমরা সাধারণত চিন্তা করি সার্ভার অথবা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে এই জোনে কানেক্টিভিটি থাকে। কারণ এখানে যেটা চিন্তা করা হয়, যে এখানে 3টা জোনের কথা বলা হচ্ছে, যে এখানে আমাদের কি ইনসাইড জোন মানে ল্যান্ড পার্ট, আউটসাইড জোন মানে হচ্ছে ইন্টারনেট, আর ডিএমজি মানে হচ্ছে এটা পাবলিক ওয়েব সার্ভার বা হচ্ছে ডাটা সেন্টার লাইক দিস। তো এইখানে ডিএমজি জোনে যে সার্ভিস গুলো থাকে বা অ্যাপ্লিকেশন গুলো থাকে, এই অ্যাপ্লিকেশন গুলো ইন্টারনেট থেকে অ্যাক্সেসিবিলিটি মেকশিওর করতে হয়। কিন্তু ল্যানে কোনোভাবেই ইন্টারনেট থেকে অ্যাক্সেসিবিলিটি পাবে না। বাট ল্যান থেকে যখন আমি ইন্টারনেটে যাব, তখন আমি অ্যাক্সেসিবিলিটি পাবো। তার মানে হচ্ছে এটা ইনসাইড থেকে আউটসাইড অ্যালাউ হবে, তবে এটার জন্য পলিসি প্রয়োজন হবে। অ্যাডমিনিস্ট্রেটর যেভাবে পলিসি ডিফাইন করবে, ওইভাবে সে অ্যাক্সেস করতে পারবে।
তারপরে হচ্ছে যখন আউটসাইড থেকে যখন ইনসাইডে আসতে যাবে তখন সেটা পাবে না। আবার আউটসাইড থেকে যখন ডিএমজিটিতে ডিএমজেড এ আসবে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মাধ্যমে সে অ্যাক্সেস করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটর যতটুকু অ্যালাউ করবে ততটুকু সে অ্যাক্সেস করতে পারবে। আবার ডিএমজি থেকে যদি আমি ইন্টারনেটে যাই ওইটাও অ্যাডমিনিস্ট্রেটরের পলিসির উপরে ডিপেন্ড করবে, সেটা যতটুকু বেসড অন প্রোডাকশন রিকোয়ারমেন্ট ওইভাবে সেটাকে পাবে। তো এইখানে আমাদের যে ফায়ারওয়ালের কথা বললাম যে এই ফায়ারওয়ালটা আসলে বেসিক্যালি জোন বেস কাজ করে, এবং জোনটা আমরা বললাম হচ্ছে ইনসাইড, আউটসাইড এবং ডিএমজি। নর্মালি পলিসির মাধ্যমে ইনসাইড থেকে আউটসাইড এবং ডিএমজি থেকে আউটসাইড এটা অ্যালাউ থাকে, আর আউটসাইড থেকে ডিএমজি এটা রেস্ট্রিক্টেড বা আমরা বলতে পারবো যে লিমিটেড আর কি, যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডমিনিস্ট্রেটর অ্যালাউ করে। তো এটা পুরোটাই হচ্ছে নিজের কন্ট্রোলিং এ, কতটুকু আমি অ্যালাউ করবো কতটুকু অ্যালাউ করবো না আর কি। এবার হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, যেটা আমরা ফাইলের এক্সাম্পল বললাম। এইগুলো ডিটেকশনের জন্য আমরা এই আইপিএস ব্যবহার করে থাকি। শুধু সেইটা না, আমাদের যেটা ডিফারেন্ট টাইপের যে ভাইরাস ওয়ার্মস অথবা ভাইরাসের যে ফাইলগুলো থাকে, এই ফাইলগুলো যখন নেটওয়ার্কের থ্রুতে কমিউনিকেট করে তখন এগুলোকে ডিটেকশনের জন্য আমরা আইপিএস ব্যবহার করে থাকি, যেটা কিনা এই ডিটেকশন গুলোর জন্য বা প্রোটেকশন গুলোর জন্য ফায়ারওয়াল এনাফ না। ডস, ডিডস, হ্যাঁ, ডেনিয়াল অফ সার্ভিস, ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, এই কয়েকটা কম্পোনেন্টের জন্য ফায়ারওয়াল এনাফ না। এই জন্য আমাদের আইপিএস প্রয়োজন, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। সে ডিটেক্ট করবে এবং এটা এগুলোকে প্রিভেন্ট করবে। আগে দুইটা ডিভাইস ব্যবহার করা হইতো, আইডিএস এবং আইপিএস। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমের জন্য একটা ডিভাইস আর ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমের জন্য আর একটা ডিভাইস ব্যবহার করা। এখন একটাই, মানে এখন আইডিএস আর দেখা যায় না। তো এই যে আইপিএস যখন একটা ফাইলকে অ্যানালাইজ করবে তখন এই ফাইলের যে সিগনেচার ফাইলগুলো, হ্যাঁ, যে লাইক হচ্ছে এটা ভাইরাস ফাইল কি না, সেটা তো তাকে বুঝতে হবে যে এটা ভাইরাস ফাইল কি না। সে তার কি থাকবে, একটা ক্লাউডে ডাটাবেস থাকবে, সেই ডাটাবেসের সাথে কম্পেয়ার করবে যে এটা আসলে এফেক্টেড কিনা। এটার উপরে বেস করে সে ডিফাইন করবে যে দিস ফাইল ইজ ভালনারেবল অর নট। তারপরে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, যেটা এই নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে এই ফায়ারওয়াল এবং আইপিএস এই দুইটাকেই যদি আমি কম্বাইন্ডলি একটা বক্সের ভিতরে নিতে চাই আর কি, হ্যাঁ, কম্বাইন্ডলি যদি একটা বক্সের ভিতরে পেতে চাই তখন আমরা এই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আমরা চিন্তা করব। কি বলছে, এ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল এন্ড এ নেক্সট জেনারেশন আইপিএস আর দ্য টু কারেন্ট ফায়ারওয়াল এন্ড আইপিএস প্রোডাক্ট ফ্রম সিস্টেম। এটা হচ্ছে মানে বলতে পারি যে আপ টু ডেট। ওইটা ছিল ফায়ারওয়াল, তারপরে নেক্সট জেনারেশন ফায়ার, তারপরে হচ্ছে আইপিএস, এটা হচ্ছে নেক্সট জেনারেশন আইপিএস, মানে মোর অ্যাডভান্স। কারণ আমাদের এখানে অ্যাটাক ভেক্টর গুলো চেঞ্জ হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাটাক আসে। আজকে যে ভাইরাসটা আপনি পিসিতে পাচ্ছেন ঠিক 10 বছর বা 20 বছর আগে দেখা যাচ্ছে ডিফারেন্ট ভাইরাস দিয়ে হচ্ছে আপনার পিসি গুলো এফেক্ট হইতো। এখন দেখা যাচ্ছে নতুন নতুন ভাইরাস আসতেছে। এখন কি হচ্ছে, এগুলো চেঞ্জ হয় আর কি, হ্যাঁ। তো এগুলো যেহেতু চেঞ্জ হয় আমাদের ডিভাইসের সক্ষমতা আসলে চেঞ্জ করতে হয় এই বিভিন্ন ধরনের অ্যাটাকের রেসপেক্টে। ঠিক আছে, ওই এটাকে চিন্তা করে আমাদের এই যে নেক্সট জেনারেশন আইপিএস বা নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের কথা বলা হচ্ছে আর কি। তাহলে আমরা এখানে ট্র্যাডিশনাল ফায়ারওয়াল কি করে আর কি, অ্যাপ্লিকেশন ভিজিবিলিটি এবং কন্ট্রোল, এটা আমাদের নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের ভিতরে আমরা পাবো। অ্যাডভান্স ম্যালওয়্যার প্রোটেকশন এটা পাবো। ইউআরএল ফিল্টারিং পাবো। ঠিক আছে, ইউআরএল ফিল্টারিং আমাদের ট্র্যাডিশনাল ফায়ারওয়াল ছিল, কিন্তু আমাদের এইটা ছিল অ্যাডভান্স ম্যালওয়্যার প্রোটেকশন। হ্যাঁ, নেক্সট জেনারেশন আইপিএস। তাহলে নেক্সট জেনারেশন এটা হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের ফিচার, আর এটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন আইপিএস এবং ফায়ারওয়াল একই সাথে। এবং হচ্ছে এটা কি করতেছে, টালোসের সাথে কমিউনিকেট। টালোস মানে হচ্ছে একটা গ্রুপ অফ টিম আর কি, যেটা কিনা সে বসে তারা বসে অ্যানালাইজ করে যে টোটাল ওয়ার্ল্ডে যে প্রোডাক্ট গুলো হচ্ছে এই ক্লাউডের সাথে কানেক্টেড, কোন নেটওয়ার্কে কোন টাইপের অ্যাটাক আসে, সে যদি এখান থেকে যদি লগ জেনারেট করে এবং এই টালোসের সাথে যদি কানেক্ট থাকে, সেই লগগুলো প্রতিনিয়ত প্রতিটা ডিভাইস থেকে সে এখানে রেকর্ড পায় এবং ওই রেকর্ড গুলো প্রতিনিয়ত সে অ্যানালাইজ করে। তখন সে
একটা অ্যাটাক যদি মনে করেন বাংলাদেশের রেসপেক্টে যদি পাই, তাহলে সেটা আবার সিমিলার অ্যাটাক যদি আপনার অন্য কোনো কান্ট্রির রেসপেক্টে হয় বা অন্য কোনো সার্ভারের রেসপেক্টে হয়, তখন সে ধরতে পারে যে না, এই ধরনের অ্যাটাক হচ্ছে, এটা হচ্ছে আসলে অ্যাটাক টাইপের হচ্ছে ফাইল অথবা আনওয়ান্টেড ফাইল, এই ফাইলটাকে বন্ধ করতে হবে, এটা এক্সিকিউটেবল ফাইল লাইক দিস। হ্যাঁ, তাহলে নেক্সট জেনারেশন আইপিএস এর ভিতরে আমরা ট্রেডিশনাল আইপিএস এর যে ফিচার গুলো, এগুলো তো পাবোই, এগুলোর কোনো কমতি থাকবে না। তার সাথে আমাদের অ্যাডভান্স ভিজিবিলিটি এবং কন্ট্রোল, কনটেক্সচুয়াল অ্যাওয়ারনেস, তারপর রেপুটেশন বেস ফিল্টারিং, তারপরে হচ্ছে ইভেন্ট ইম্প্যাক্ট লেভেল, এগুলো সবই হচ্ছে নেক্সট জেনারেশনের সাথে ইনক্লুডেড থাকবে। তো সহজ কথা হচ্ছে যেটা, যে মোর অ্যাটাক গুলো হচ্ছে মোর অ্যাডভান্স হচ্ছে, মোর কি বলবো এটাকে, আম, নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। ওই অনুযায়ী আমাদের এখানে ফায়ারওয়াল বা আইপিএস গুলোকে ওইভাবেই এগুলোকে প্রোটেকশন করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের কথাবার্তা। এখানে দুইটা পার্ট হচ্ছে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে রিমোটলি টেলনেট অথবা এসএসএস কিভাবে সিকিউরলি করতে পারবো, নাম্বার ওয়ান, আমরা কনফিগারেশন সহ এটা দেখলাম। আর আরেকটা হচ্ছে আমাদের যে ফায়ারওয়ালের যে কনসেপ্ট, এই ফায়ারওয়ালের কনসেপ্টটা হচ্ছে আমরা বিল্ড করলাম। এখানে ফায়ারওয়াল এবং হচ্ছে ট্রেডিশনাল ফায়ারওয়াল এবং হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। আর আরেকটা হচ্ছে আহ, আপনার হচ্ছে আহ, কি বলে এটাকে, আইপিএস এবং ট্র্যাডিশনাল আইপিএস এবং হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন আইপিএস, এবং এদের ভিতরে যে তফাৎ বা কম্প্যারিজন গুলো সেগুলো। তো এই হচ্ছে আমাদের ক্লাসের আজকের বক্তব্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার, অনেক সময় দেখা যায় যদি এই যে আমরা যে পাসওয়ার্ড গুলো দিচ্ছি, কোনো কারণে যদি রাউটারের টেলনেট পাসওয়ার্ড বা এসএসএস পাসওয়ার্ড যদি ভুলে যায় সামহাউ, হুম এটা রিকভার হুম। করার কোনো ওয়ে কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড রিকভারি অপশন আছে। আমাদের এই চ্যাপ্টারে নাই পাসওয়ার্ড রিকভারির অপশন, আমরা পরে পাবো। ঠিক আছে, পরে আমরা পাসওয়ার্ড রিকভারির অপশন পাবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কালকে ইনশাল্লাহ ইমপ্লিমেন্টিং সুইচ পোর্ট সিকিউরিটি এটা নিয়ে, এটা তো আমরা রাউটারের ক্ষেত্রে দেখলাম, এটা সুইচ পোর্ট সিকিউরিটি নিয়ে আগামী ক্লাসে আলোচনা। ওকে, আল্লাহ হাফিজ।